আমি অঙ্কন দত্তকে দিয়ে শুরু করব। অঙ্কন, শুভেন্দু অধিকারী আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবটাই নাটক করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি বাংলার মানুষের অধিকারের জন্য দিল্লি এসছেন, ছিনিয়ে নিতে দিল্লি এসছেন, তিনি নির্বাচন কমিশনে গিয়ে টেবিল চাপড়েছেন। তাহলে এটাকে নাটক বলা হচ্ছে কেন? তিনি তো অধিকারের লড়াই লড়ছেন। অঙ্কন না, দেখুন, যে যাত্রাপালা আমরা আজকে দিল্লিতে দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী এই দীর্ঘদিনের যে যাত্রাপালা শুরু করেছেন, এ তো আমরা দেখে দেখে অভ্যস্ত। এই যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি ওনার প্রশাসনিক দায়িত্ব এসআইআরে পালন করেননি। মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যে কর্তব্য ছিল যে মানুষের হয়রানি যেন কম হয়, মানুষ যেন আরও সুন্দরভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এর জন্য যখন ১,৫০০ ডেটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার অপারেটর ওনার দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, উনি সেই কর্তব্য পালন করেননি। জায়গায় জায়গায় যেখানে এসআইআর কেন্দ্রগুলোতে রয়েছে, যেখানে তৃণমূলের হারমাত, তৃণমূলের গুন্ডারা গিয়ে গুন্ডামি করেছে, সেখানে পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এবং বর্তমানে মুখ্যমন্ত্রী ওনার যে ভোট লুঠের যে একটা মেশিনারি রয়েছে, সেই মেশিনারিটাকে উনি বাঁচিয়ে রাখতে চান। এসআইআর এর গুতোয় উনি যে পাড়ায় পাড়ায় ওই ধৃতরাষ্ট্রের জন্ম দিয়েছে, মহাভারতের পর আমরা এই পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় ধৃতরাষ্ট্র দেখতে পেয়েছি, যেখানে বীরভূমে একজন ধৃতরাষ্ট্র ৩৮৯ জনের পিতা, সাকরাইলের একজন ধৃতরাষ্ট্র ৩১০ জনের পিতা, মুর্শিদাবাদের একজন ধৃতরাষ্ট্র ১৯৯ জনের পিতা, দার্জিলিং, নাগরাকাটা, আসানসোলে ১৫০-র ওপর সন্তানের জন্ম দেওয়া, এই এক একজন পিতা, এক একজন বাবা, যেগুলোকে তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে, এইগুলো তো এবার ধরা পড়ে যাচ্ছে এসআইআরে। ধরা পড়ে যাচ্ছে তো যে সাদ রাডির মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদি জঙ্গি আজকে পশ্চিমবঙ্গের একাধিক বিধানসভায় ভোটার তালিকায় ঢুকে রয়েছে, তাই উনি নাটক করবেন। কালো কাপড় পরে উনি যে নাটকটা মঞ্চস্থ করছেন, আমি জানতে চাই, এই যে পুলিশদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে, বিভিন্ন তৃণমূলের দলবল যাচ্ছে, এর টাকাকে জোগাচ্ছে? আমার আপনার ট্যাক্সের টাকা থেকে এই তৃণমূলের যাত্রাপালার টাকা চলছে কি? আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের কোষাগার ব্যবহার করে কেন তৃণমূল কংগ্রেস জামাতি ভোটার, ভুতুড়ে ভোটার, মৃত ভোটারদের বাঁচানোর এই চেষ্টা করবেন? উনি অসহায় হয়ে গেছেন, একলা পড়ে গেছেন। আমাদেরকে অনেকেই জানাচ্ছিলেন দিল্লি থেকে যে উনি বারবার বলছেন যে ডিএমকে স্ট্যালিনের কাছে যে আপনার ওখানেও তো এসআইআর চলছে, আপনি আসুন না আমার সাথে এই লড়াইয়ে সাথ দিন। ডিএমকে স্ট্যালিন ওনাকে সাথ দিচ্ছে না। উনি চিৎকার করে ডাকছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে যে তেজস্বী বাবু, আপনি তো আছেন ওখানে, আপনি আসুন, দিল্লিতেই আছেন, আমার সাথে আসুন। কেউ আসছেন না। উনি আজকে একাকী, উনি আজকে নিঃসঙ্গ, তাই উনি আর ওনার ভাইপো মিলে এই নাটকটা করছে। আমি একটা কথা বলবো অঙ্কন, প্লিজ, আমি একটা কথা বলছি অঙ্কন, আমি বলতে বাধ্য হচ্ছি অঙ্কন, যে উনি নিজে বলেছেন যে এত চাপ দিচ্ছেন আপনারা, কেন্দ্রীয় সরকার নাকি এসআইআর করাচ্ছে ইচ্ছে করে নির্বাচন কমিশনকে দিয়ে, যে ওনাকে বাড়ির কাপড়টা পরে ছুটে আসতে হয়েছে অঙ্কন। এমনকি আগামীকাল উনি নাকি নিজেই, এটা সূত্র মারফত জানতে পারছি, অ্যাপিয়ার করে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। তখন আপনারা কোথায় যাবেন? একদম সব ভাজিয়ে উড়িয়ে দেবেন উনি বলছেন। উত্তর দিন দ্রুত। এক কাপড়ে উনি দৌড়ে যান ভুতুরে ভোটার বাঁচাতে। উনি এক কাপড় পরে দৌড়ে যান হলো প্রতীক জৈনের বাড়িতে, যখন ইডির তল্লাশি হয়, সেই প্রতীক জৈনের দুর্নীতি যেন ইডির হাতে না চলে যায় সেটা বাঁচাতে। রাজীব কুমারকে সিবিআই সামন করলে তখন উনি চলে যান রাজীব কুমারকে বাঁচাতে। কিন্তু আনন্দপুরে বাঙালি লাশ হয়ে পুড়ে মরে গেলে উনি যান না। উত্তরটা নিয়ে অঙ্কন, উত্তরটা নিয়ে মণিশঙ্কর বাবু, খুব সন্দেহ রয়েছে, কিশোরয় দা, খুব সন্দেহ রয়েছে। এর আগে যখন হাইকোর্টে তদন্ত হচ্ছিল, হাইকোর্টে এই তদন্ত নিয়ে, আইপ্যাকের তদন্ত নিয়ে মামলা চলছিল, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একদল তৃণমূলী লোক গিয়ে রাকাস করেছিল, অরাজকতা তৈরি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি আগামীকাল সুপ্রিম কোর্টে গিয়ে এই ধরনের কোন নৈরাজ্য তৈরির পরিকল্পনায় আছে? কারণ তৃণমূল কিন্তু আদালতকে নৈরাজ্যের আওতায় পরিণত করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।